আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। শিক্ষকরা পেনশন স্কিমে যোগ দেবেন আগামী বছর থেকে জানালেন ওবায়দুল কাদের। আলোচনা ফলপ্রসূ বললেন শিক্ষক নেতারা। কর্মবিরতির বিষয়ে বৈঠক করে সিদ্ধান্ত। একদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম 200 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 400 টাকায়। অতি মুনাফাকারী কাউকেই ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি বাণিজ্য প্রতিমন্ত্রী। তরুণ নেতৃত্ব দিয়ে সরকার পতন আন্দোলন বেগবান করতে চায় বিএনপি। কোটা বিরোধী আন্দোলনকে পুঁজি করে এজেন্ডা বাস্তবায়ন করতে চায় সরকার, বলছেন নেতারা। এবং আজ সারা দেশে প্রতিনিধি বৈঠক, কোটা বিরোধী আন্দোলনকারীদের 5% কোটা রেখে আইন করার দাবি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলে শিক্ষকদের দাবি প্রধানমন্ত্রীর কাছে জানানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। এই সময় শিক্ষকদের প্রতি কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানান তিনি। একই সাথে বলেন, আগামী বছরের 1 জুলাই থেকে কার্যকর হবে পেনশন স্কিম। এদিকে বৈঠক শেষে সারা দেশের শিক্ষক নেতাদের সাথে আলোচনা করে সিদ্ধান্তের কথা বলেন আন্দোলনরত শিক্ষকরা। আমাদের সবগুলো বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাথে কথা বলে, সবগুলো শিক্ষক সমিতির সাথে কথা বলে তারপর আমরা সিদ্ধান্ত জানাবো। আমাদের খোলামেলা আলোচনা হয়েছে। তারা লিখিত যে বক্তব্য দিয়েছেন, প্রধানমন্ত্রী সময় পেয়ে আমরা উত্থাপন করব। আলাপ আলোচনার ভিত্তিতে আশা করি সকল সমস্যার অচিরে সমাধান হবে। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছি। রাজধানীর বাজারে কাঁচা মরিচের দাম একদিনের ব্যবধানে বেড়েছে কেজি প্রতি 200 টাকা। মান ও প্রকারভেদ রেকর্ড 400 টাকায় বিক্রি হচ্ছে। দাম বাড়ার তালিকায় রয়েছে পেঁয়াজ সহ সব ধরনের সবজি। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন, অতিবৃষ্টি ও বন্যার কারণে এসব পণ্যের দাম বেড়েছে। তবে সুযোগ সন্ধানী ও অতি মুনাফাকারী কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শারফুল আলমের রিপোর্ট। কাঁচামরিচ নিয়ে রাজধানীর প্রায় সব বাজারেই ক্রেতা বিক্রেতার এমন দর কষাকষি। একদিন আগেই খুচরা বাজারে এর দাম ছিল 220 টাকা। শনিবার রাজধানীর পাইকারি বাজারেই কাঁচামরিচের দাম রাখা হচ্ছে 300 টাকা। খুচরা ও পাড়া মহল্লা সব বাজারেই এই পণ্যের চড়া দাম রাখা হচ্ছে। হাত বদলে কোনো কোনো বাজারে কাঁচামরিচের দাম রাখা হচ্ছে 400 টাকা পর্যন্ত। 4-5 গ্রাম হয়েছে, এই 4-5 গ্রাম দিয়ে 68,000 গ্রাম কি চলে? এরপরে ভারতের পয়সা হয়, কাল আবার ভারতের পয়সা আসে নাই, এর জন্য দাম বাড়ছে। মরিচ বেচা যায় 50 মন, আছে 20 মন, তাহলে দাম বেশি হইলেও মানুষের নেয়, কাস্টমারে কিনতে বাধ্য। মতিঝিল 400-500 টাকা বিক্রি করে। আজকে যে দাম বলতেছে মানে কোনো রিজন ছাড়া, মানে অতিরিক্ত দাম বলতেছে। শুধু মরিচ নয়, সব ধরনের সবজির দামও চড়া। আমদানির অনুমতির পরও কমছে না পেঁয়াজের দামও। তবে বাণিজ্য মন্ত্রী জানান, কৃষি মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করেই বাজার মনিটরিং করা হচ্ছে। পণ্যের দাম নিয়ে অতি মুনাফাভোগীদের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি করেন তিনি। 18টা জেলায় এই মুহূর্তে বৃষ্টির কারণে আমাদের অনেক বীজতলা, অনেক ক্ষেত এটা পানির তলে চলে গেছে। সো আমি মনে করি যে এটা সাময়িক। কেউ মজুতদারি করে পেঁয়াজ, আলু, মরিচের দাম বাড়ানোর চেষ্টা করতেছে। মজুতদারির কোনো সুযোগ আমরা হতে দিব না, আমরা ব্যবস্থা নিব। এর আগে টিসিবি মিলনায়তনে জাতীয় রপ্তানি ট্রফি 2021-22 প্রদান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, পোশাকের পাশাপাশি চামড়া সহ অন্যান্য পণ্যের রপ্তানি আয় বাড়াতে কাজ করছে সরকার। নিয়মিত বাজারের পাশাপাশি প্রতিবেশী ও আঞ্চলিক বাজারে বাংলাদেশ অংশীদারিত্ব বাড়াতে চায় বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।
অপেক্ষাকৃত তরুণ নেতৃত্ব দিয়ে আগামী দিনে রাজধানীতে সরকার পতন আন্দোলনে জোরালো প্রতিরোধ গড়ে তুলতে চায় বিএনপি। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে নতুন দায়িত্ব পাওয়া নেতারা জানিয়েছেন, দ্রুতই ঢাকায় দলকে নতুন করে সংগঠিত করাই তাদের মূল লক্ষ্য। এ সময় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, কোটা বিরোধী ছাত্র আন্দোলনকে পুঁজি করে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে চায় সরকার। মইনুল হাসানের রিপোর্ট। সম্প্রতি ঢাকা মহানগরে অপেক্ষাকৃত তরুণদের দায়িত্ব দিয়ে নতুন কমিটি ঘোষণা করেছে বিএনপি। দলীয় রেওয়াজ অনুযায়ী কাজ শুরু করার আগে নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন ঢাকা উত্তর দক্ষিণের শীর্ষ নেতারা। আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যমকে তারা জানান, দল পুনর্গঠন আর ভবিষ্যৎ আন্দোলনের জন্য সংগঠনকে তৈরি করাই তাদের মূল লক্ষ্য। ঢাকা মহানগরের বাংলাদেশের জাতীয়বাদী শক্তির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করে আমরা এই সরকারকে পতন ঘটাবো এবং বেগম খালেদা জিয়াকে মুক্ত করব। যে চলমান আন্দোলনে যারা সাহসী ভূমিকা রেখেছে, যারা রাজপথে ছিল, তাদেরকে দিয়ে আমরা করব এবং যারা ঘরে বসেছিল বা বিদেশে চলে গেছে বা অসুস্থর ভান ধরেছে তাদেরকে এই কমিটিতে রাখার কোনো সুযোগ নাই। আমাদের প্রথম কাজ হচ্ছে সকল ত্যাগী পরীক্ষিত নেতা কর্মীদের ঐক্যবদ্ধ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে বেগবান করা। জেল খেটেছি, মামলা খেয়েছি, রাজপথে ছিলাম। আমাদের যতটুকু এক্সপিরিয়েন্স দরকার ছিল, আমার মনে হয় আমাদের দল এবং আমাদের দলের নেতৃবৃন্দ এটা মনে করেছেন যে আমরা পারব। এ সময় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপির আন্দোলন ব্যর্থ হয়নি। সরকারের দমন নির্যাতনের মধ্যেও নেতাকর্মীরা কর্মসূচি বাস্তবায়ন করেছে। তার অভিযোগ, কোটা বিরোধী ছাত্র আন্দোলনকে সরকার রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। এই কোটা সংস্কার আন্দোলন যারা করছে, বিএনপি এর সঙ্গে আছে এই কথা বলে আসল বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা, এটা তাদের একটা অপকৌশল এই আন্দোলনকে অন্যদিকে ধাবিত করার জন্য। আমরা ভয় পাচ্ছি এটুকুই যে এই আন্দোলনের ফাঁক দিয়ে আবার অন্য কোনো অপকর্ম তারা করছে কিনা, এই দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে কিনা। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে অভিযোগ করে তিনি বলেন, তাই সরকারের পতন ঘটানোই বিএনপির প্রধান চ্যালেঞ্জ। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে ঘোষিত এক দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আজ সারা দেশে সংগঠনটির সমন্বয়কারীদের অনলাইনে প্রতিনিধি বৈঠক করা হচ্ছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। কর্মসূচি অনুযায়ী আজ অনলাইনে দেশব্যাপী প্রতিনিধি বৈঠক করে পরবর্তী কর্মসূচির রূপরেখা নির্ধারণ করা হবে। একই সঙ্গে পূর্ব ঘোষিত ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচিও চলমান থাকবে। পরে সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন থেকে আগামী দিনের কর্মসূচি ঘোষণা করা হবে। আগামী এক বছরের মধ্যে ঠাকুরগাঁও ও রাজশাহী সহ বেশ কয়েকটি জেলাকে শিশু শ্রম মুক্ত করার ঘোষণা দিয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেছেন, পর্যায়ক্রমে সারা দেশকে শিশু শ্রম মুক্ত করা হবে। রাজধানীর তেজগাঁওয়ে এটিএন বাংলার এফডিসি স্টুডিওতে বিতর্ক প্রতিযোগিতায় তিনি কথা জানান। এ সময় অসহায় শিশুকে মূল স্রোতে ফিরিয়ে আনতে জাতীয় শিশু শ্রম নিরসন নীতি 2010 সংশোধন বাস্তবায়ন, আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা সহ 10 দফা সুপারিশ করেছে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। উন্নয়নের বাংলাদেশে এখনো শ্রম বেচে পেট চালাতে হয় লাখো শিশুকে। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে প্রায় 12 লাখ শিশু। এমন বাস্তবতায় ডিবেট ফর ডেমোক্রেসির এবারের বিতর্ক শিশু শ্রম প্রতিরোধে করণীয়। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বলেন, শিশু শ্রম নিরসনে বিভিন্ন প্রকল্পের অর্থায়নে স্বচ্ছতার অভাব নাই। ঠাকুরগাঁও জেলাকে আমরা ইতিমধ্যে শিশু শ্রম মুক্ত ঘোষণা করতে পারব এবং রাজশাহীতে একটি পাইলট প্রকল্প আমরা গ্রহণ করেছি। 1 বছরের মধ্যে রাজশাহীকে আমরা শিশু শ্রম মুক্ত করব। এইভাবে বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা, প্রতিটি জায়গায় আমরা রন্ধ্রে রন্ধ্রে ঘুরে বেড়াচ্ছি। আমরা যেন আমাদের যে লক্ষ্য 25-এর মধ্যে 2025 সালের মধ্যে আমরা যেন শিশু শ্রম নিরোধ করতে পারি। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ঝুঁকিপূর্ণ কাজ আইনে নিষিদ্ধ করা হলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। শিশু শ্রম নিরসনে গত 2 দশকে বিদেশ থেকে যে পরিমাণ অর্থ এসেছে তার কতটুকু ব্যয় হয়েছে তা যাচাই বাছাই করে ব্যবস্থা নেয়ার তাগিদ দেন তিনি।
রন্ধে রন্ধে দুর্নীতি যখন ঢুকে যায় তখন কিন্তু আমরা কোনো কিছুকে প্রতিহত করতে পারি না। আমরা আমাদের যে ফান্ডটা আসবে, যে টাকাটা আসবে, যেখানে আমরা বিনিয়োগ করব, সেই টাকাটা যাতে সঠিকভাবে, স্বচ্ছভাবে, জবাবদিহিতার সাথে সে ব্যবহার হয় শিশু শ্রম নির্মূলের জন্য, সেটি আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে প্রস্তাব করছি। বাংলাদেশে কত লক্ষ লক্ষ পথ শিশু রাস্তায় আজকে, এই যে ঢাকা শহরটা যখন পানিতে তলিয়ে যাচ্ছে, এই পথ শিশুরা কোথায় থাকবে, কোথায় খাবে, কোথায় ঘুমাবে, কোথায় প্রস্রাব পায়খানা করবে, তাদের জন্য একটু কি আমাদের কষ্ট হয় না? রাত্রেবেলায় অনেক কন্যা শিশু কিন্তু নির্যাতিত হয়ে থাকে। তা আমি বলতে চাই, এই শিশু শ্রম প্রতিরোধের পাশাপাশি আমাদের পথ শিশু যারা আজকে রয়েছে, যারা অ্যাবান্ডেন্ড হয়ে রয়েছে, তাদের জন্য কিন্তু আমাদেরকে সকলকে কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। ইউনিসেফের তথ্য অনুযায়ী 10 জনের মধ্যে একজন শিশু শ্রমে নিয়োজিত। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও কলকারখানা অধিদপ্তর বলছে আইনের প্রয়োগ হচ্ছে। এ পর্যন্ত প্রায় 20,000-এর মতো শিশুকে আমরা শ্রম খাত থেকে বিরত রেখে বা সরিয়ে এনে তাদেরকে স্কুলে পাঠাতে সক্ষম হয়েছে। শিশু শ্রম মুক্ত ঘোষণা করার লক্ষ্যে ইতিমধ্যে জাতীয় কমিটি, বিভাগীয় কমিটি, জেলা কমিটি, উপজেলা কমিটি গঠিত হয়েছে। বিতর্ক প্রতিযোগিতায় কবি নজরুল সরকারি কলেজকে পরাজিত করে বিজয়ী হয় শহীদ পুলিশ স্মৃতি কলেজ। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশের 50 শয্যা হাসপাতালগুলো ক্রমান্বয়ে 100 শয্যার উন্নীত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। সকালে নীলফামারী সদস্য উপজেলার দিঘলডাঙ্গিতে সঞ্জীব মালতী কমিউনিটি ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা জানান। এই সময় নীলফামারী মেডিকেল কলেজ হাসপাতালের জমি অধিগ্রহণ সমস্যার সমাধান হয়ে গেছে জানিয়ে খুব শিগগিরই অন্যান্য সমস্যাগুলো সমাধান করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। সংসদ সদস্য সিদ্দিকুল আলম, স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম ও স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক মনোজ কুমার রায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সারা বাংলাদেশে 50 থেকে 100 করার জন্য তালিকা দেওয়া আছে। আমরা প্রায়োরিটি বেশি কোন জায়গায় করা বেশি দরকার সেইভাবে আমরা করব। একবারে তো সবকিছু করা সম্ভব না, তবে এটা নিয়ে আমরা কাজ শুরু করছি। পঞ্চম যে 5th সেক্টর প্রোগ্রামে আমরা এগুলো নিয়ে কাজ করব। রাজধানীর মতিঝিল সেনা কল্যাণের পাশে শ্রী লক্ষ্মীনারায়ণ জিওর মন্দিরে দেবোত্তর সম্পত্তি উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা চালিয়েছে ঢাকা জেলা প্রশাসন। শনিবার সকাল 9:30 থেকে শুরু হয় অভিযান। এ সময় হিন্দু ধর্ম ট্রাস্টের সদস্যরা বলেন, ব্রিটিশ আমল থেকে একটি প্রভাবশালী মহল প্রায় 36% জমি অবৈধভাবে ভোগ দখল করে আসছিল। মতিঝিল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, অবৈধভাবে দখলে থাকা দেবোত্তর সম্পত্তি উদ্ধার করে ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে হিন্দু ধর্ম ট্রাস্টের কাছে হস্তান্তর করা হবে। এদিকে উচ্ছেদের বিষয়ে কোনো নোটিশ দেওয়া হয়নি বলে অভিযোগ করেন দোকানিরা। এই দেবোত্তর সম্পত্তিটা দীর্ঘদিন যাবৎ একটা অবৈধ দখলে ছিল। এখানে যারা সেবায়ত সূত্রে মালিক ছিল তারা আসলে সরকার বা মন্ত্রণালয়ের কোনো অনুমতি ছাড়াই এখানে কিছু অবৈধ স্থাপনা তৈরি করেছিল। সেই স্থাপনাগুলো আমরা আজকে উচ্ছেদ করে এই জমিটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এটা আমরা আজকে দখলমুক্ত করব। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে নিজেই লড়বেন বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্পের সাথে নির্বাচনী বিতর্কে বিপর্যয় এবং সম্প্রতি বেশ কিছু অস্বাভাবিক ভুল কথার কারণে বাইডেনের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর দাবি ওঠে ডেমোক্র্যাট শিবিরে। তবে ন্যাটো সম্মেলন শেষে গণসংযোগে অংশ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আবারও স্পষ্ট বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট। বিস্তারিত জাহিদুল আলমের রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ঠিকঠাক 4 মাসের সময় নেই। এর মাঝেই ডেমোক্র্যাটদের শিবিরে হতাশা আর আতঙ্ক। ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রথম নির্বাচনী বিতর্কে বিপর্যয় এবং ভুলভাল বলে গোটা ক্যাম্পেইনই টালমাটাল করে ফেলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্প শিবিরের নির্বাচনী প্রচারণার বড় ইস্যুও বাইডেনের বয়স এবং শারীরিক ও মানসিক সক্ষমতা। এরপর থেকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর দাবি উঠেছে ডেমোক্র্যাটদের মাঝে। চাপ সত্ত্বেও আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচন করতে বদ্ধপরিকর বাইডেন। মিশিগানের সবশেষ প্রচারণায় এমনটাই জানান বর্তমান প্রেসিডেন্ট। আপনারাই আমাকে মনোনীত করেছেন। কোনো প্রেস, বুদ্ধিজীবী, অভ্যন্তরীণ বা বাইরের কোনো শক্তি কিংবা দাতা কেউই না। ভোটাররাই আমাকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছে।
আমি জানি আপনারা আমার সাথে আছেন, আর তাই আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি না। এ সময় সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে অপরাধী ও দণ্ডপ্রাপ্ত আসামি বলেও আক্রমণ করেন জো বাইডেন। ট্রাম্প একজন ধর্ষক এবং আদালতে তা প্রমাণিত। সে সরকারকে ট্যাক্স না দেওয়ার জন্য নিজের ব্যবসাকে দেউলিয়া দেখাতে ঘুষ দিয়েছিল, এমনকি নির্বাচনের ফল পরিবর্তনের চেষ্টা করেছেন। এর আগে নিজেকে কৃষ্ণাঙ্গ নারী ন্যাটোর ৭৫তম সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে প্রেসিডেন্ট পুতিন এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ট্রাম্প বলে আলোচনার জন্ম দেন মার্কিন প্রেসিডেন্ট। এরপর তাকে সরে যেতে আহ্বান জানান নিজ দলের কমপক্ষে ১৯ জন আইন প্রণেতা। জাহিদুল আলম, এটিএন বাংলা। বিপদসীমার উপর দিয়ে বইছে পদ্মা ও যমুনা নদীর পানি। রাজবাড়ীর গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। তবে এতে ডুবে গেছে ওই এলাকার ফসলি জমি। কৃষকরা আধা কাঁচা ফসল কাটতে বাধ্য হচ্ছেন। এদিকে জামালপুর ফেরিঘাট পয়েন্টে যমুনার পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার ঘরে ফিরতে পারছেন না আশ্রয় কেন্দ্রের মানুষ। বন্যা দুর্গতদের মাঝে সরকারি ত্রাণ তৎপরতা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে অভিযোগ বানভাসী মানুষেরা। এদিকে দেশের কিছু কিছু এলাকায় নদ নদীর পানি কমতে শুরু করলেও বেড়েছে পানিবন্দী মানুষের দুর্ভোগ। দুর্গত এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও গবাদি পশুর খাদ্যের সংকট। পানিবাহিত রোগের প্রকোপ বেড়েছে। কুড়িগ্রামে জেলা প্রশাসন থেকে বন্যা কবলিত মানুষের জন্য চাল, শুকনা খাবার ও নগদ টাকা বিতরণ করা হলেও তা অপর্যাপ্ত বলে অভিযোগ পাওয়া গেছে। এবারে আর আলফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ময়মনসিংহের ভালুকায় বাণিজ্যিকভাবে বিষমুক্ত আম চাষ করে সফল হয়েছেন কামাল হোসেন নামের এক চাষি। এবছর তিনি ১২ একর জমিতে আম্রপালি ও বাড়িফল ফুল জাতের বিষমুক্ত আমের চাষাবাদ করেন। এতে ২০ লাখ টাকা লাভের আশা করছেন তিনি। এবছর তিনি ১২ একর জমিতে আম্রপালি ও বাড়িফুল জাতের বিষমুক্ত আমের চাষাবাদ করেন। এতে ২০ লাখ টাকা লাভের আশা করছেন তিনি। এছাড়া তাকে দেখে এলাকার অন্যান্য কৃষকরাও ব্যাপক হারে আম চাষে উদ্বুদ্ধ হয়েছেন। বর্তমানে ৫ জন কর্মচারী তার বাগানে কাজ করছেন। সেখানে কাজ করে তারাও এখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। কৃষি বিভাগ জানায়, চলতি বছর ভালুকায় ২৭০ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে, যা গতবারের তুলনায় অনেক বেশি। এবারে আন্তর্জাতিক সংবাদ। নেপালে গঠন হতে যাচ্ছে নতুন জোট সরকার। এর নেতৃত্বে দেবেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। শুক্রবার দেশটির পার্লামেন্টে প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল আস্থা ভোটে হেরে যাওয়ার পর নতুন সরকার গঠনের পথ খুলে গেল। এর মধ্যে দিয়ে নেপালে ২০ মাস ধরে চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসন হবে বলে আশা করা হচ্ছে। ২০০৮ সালে ২৩৯ বছরের পুরনো রাজতন্ত্রের অবসানের পর থেকে নেপালে চলছে রাজনৈতিক অস্থিরতা। কেপি শর্মা ওলি নতুন সরকার গঠন করলে সেটা হবে ২০০৮ সাল থেকে গত ১৬ বছরে ১৪তম সরকার। এর আগে সংসদের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভের ভোটে মাত্র ৬৩ ভোট পান পুষ্পকমল দহল। তার বিপক্ষে ভোট পড়ে ১৯৪টি। ফলে ক্ষমতা গ্রহণের ১.৫ বছরের মাথায় পদত্যাগ করতে হলো দহলকে। এবারে জানিয়ে দিব পারডেক্স খেলার খবর। অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে আজ রওনা দিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স এইচপি ক্রিকেট দল। সেখানে পাকিস্তান এ দলের বিপক্ষে ২টি ৪ দিনের ম্যাচ ও ৩টি ওয়ানডে এবং অস্ট্রেলিয়ার স্থানীয় ৭ ক্লাবের সাথে টি-20 টুর্নামেন্ট খেলবে। এই সফরে এইচপি সহ মোট ২২ জন ক্রিকেটারকে অস্ট্রেলিয়া পাঠাচ্ছে বিসিবি। আজ গেল টেস্ট দলের ক্রিকেটাররা ৪ দিনের ২টি টেস্টের নেতৃত্ব দেবেন মাহমুদুল হাসান জয়।
13 টেস্ট খেলা আরেক ব্যাটসম্যান সাদমান ইসলামকেও রাখা হয়েছে এই দলে। সহ অধিনায়ক করা হয়েছে 4টি টেস্ট খেলা ব্যাটসম্যান শাহাদাত হোসেনকে। আগামী 19 জুলাই পাকিস্তান এ দলের বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে। পরের ম্যাচটি হবে 26 জুলাই। এরপরে শুরু হবে ওয়ানডে ম্যাচ। ইউরো ফুটবলের শিরোপা লড়াইয়ে আগামীকাল রাতে স্পেনের প্রতিপক্ষ ইংল্যান্ড। ইংলিশদের সামনে এবার প্রথমবারের মতো ইউরো সেরা হওয়ার হাতছানি। আর স্পেন জিতলে চতুর্থবারের মতো ইউরোপ সেরার স্বীকৃতি পাবে তারা। ইউরো ফুটবলের জমজমাট এই লড়াইটি জার্মানির বার্লিনে বাংলাদেশ সময় রোববার রাত 1টায় শুরু হবে। পরাগ আরমানের রিপোর্ট। আগেরবারও ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনাল উঠেছিল ইংল্যান্ড, কিন্তু পেনাল্টি শুটআউটে ইটালির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল থ্রি লায়নদের। এবার শিরোপা জয়ে বেশ আটঘাট বেঁধেই মাঠে নেমেছে গ্যারেথ সাউথগেটের দল। বিদেশের মাটিতে প্রথমবারের মতো বড় কোনো টুর্নামেন্টের ফাইনাল উঠে আর হতাশ হতে চান না হ্যারিকেনরা, তাই মাঠে চলছে কঠোর অনুশীলন। গ্রুপ পর্বে সাউথগেটের দল ভালো নৈপুণ্য না দেখালেও দিনকে দিন পরিণত ফুটবল খেলছে। সেমিফাইনালে দারুণ পারফর্ম করে নেদারল্যান্ডসকে বিদায় করেছে। সেই খেলাটা ধরে রাখতে পারলে বার্লিনে আনন্দের হাসি হাসবে ইংল্যান্ডে। এদিকে সেরা নৈপুণ্য দেখিয়ে ইউরো ফুটবলের ফাইনালে উঠে আসে স্পেন। ইউরোপ সেরা হওয়ার তালিটা এবার 4 বারে উন্নীত করার সুযোগ তাদের সামনে। লুইস ডি লা ফন্তের দল সেমিফাইনালে ফ্রান্সের কাছে 1-0 ব্যবধানে পিছিয়ে থেকেও জয় নিয়ে মাঠ ছাড়ে। দলের প্রাণ ভোমরা হয়েছেন কিশোর তারকা লামেলা। পরিসংখ্যানও শিরোপা জয়ে এগিয়ে রাখছে লা রোজাদের। দুই দলের 9 বারের মোকাবেলায় 5টিতে জিতেছে স্পেন, 1টি ম্যাচ ড্র হয়েছে, 3টি ম্যাচ জিতেছে ইংল্যান্ড। পরাগ আরমান, এটিএন বাংলা। করার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। শিক্ষকরা পেনশন স্কিমে যোগ দেবেন আগামী বছর থেকে, জানালেন ওবায়দুল কাদের। আলোচনা ফলপ্রসূ বললেন শিক্ষক নেতারা। কর্মবিরতির বিষয়ে বৈঠক করে সিদ্ধান্ত। একদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম 200 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 400 টাকায়। অতি মুনাফাকারী কাউকে ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি বাণিজ্য প্রতিমন্ত্রীর। তরুণ নেতৃত্ব দিয়ে সরকার পতন আন্দোলন বেগবান করতে চায় বিএনপি। কোটা বিরোধী আন্দোলনকে পুঁজি করে এজেন্ডা বাস্তবায়ন করতে চায় সরকার, বলছেন নেতারা। এবং আজ সারা দেশে প্রতিনিধি বৈঠক, কোটা বিরোধী আন্দোলনকারীদের 5% কোটা রেখে আইন করার দাবি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।